দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের মেটিকুলাস ডান হাত, মেটিকুলাস আইন উপদেষ্টা, মেটিকুলাস স্পোর্টস উপদেষ্টা আসিফ নজরুল অনেক দিন ঘরের ভেতরে থেকে এবারে আলোতে বেরিয়েছেন। আলোতে বেরোনো মানে প্রকাশ্যে এসেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা সংসদ অধিবেশনের প্রথম দিন একটু টের পেয়েছিলাম যে তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন, যদিও গণমাধ্যম তাকে নিয়ে তেমন একটা শোরগোল করেনি। নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন সংসদ অধিবেশনে বসতে পারছেন তিনি অতিথি হয়ে। সেখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই অধিবেশনে দর্শক গ্যালারিতে প্রফেসর ইউনূসকেও আমরা বসে থাকতে দেখেছি। গতরাতে বিবিসি বাংলা আসিফ নজরুলের একটা বড় সাক্ষাৎকার প্রকাশ করেছে, ভিডিও সাক্ষাৎকার। প্রায় আধা ঘন্টার মতো এই সাক্ষাৎকারে আসিফ নজরুলকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিবিসির সাংবাদিক কাদির কল্লোল। কাদির কল্লোলের প্রশ্নে একের পর একে বাউন্সারে রীতিমতো ডিফেন্সিভ শট খেলতে বাধ্য হয়েছেন আসিফ নজরুল। অনেকগুলো ডেলিভারিতে, ইয়র্কার লেন্থের ডেলিভারিতে রীতিমতো বোল্ড হতে দেখেছি আমরা। আসিফ নজরুলকে নিয়ে মূলত তার সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলের অনেকগুলো প্রশ্ন সামনে এনেছে বিবিসি বাংলা, যে প্রশ্নগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তার সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা মেনে নিয়েছেন। মেনে নিয়ে একটু দায়সারা মনোভাব দেখানোর চেষ্টা করেছেন, একটু অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছেন। এবং সব থেকে মজার ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে যে তিনি নিজের সম্পর্কেও একটা উপলব্ধি তৈরি করেছেন। তিনি বলেছেন যে আমি আর সমালোচনা করব না, কিংবা সরকারের সমালোচনা করলেও অনেক কম করব। কেন করব, কম তিনি সমালোচনা কেন করবেন, সেই তথ্যের, সেই রহস্যেরও জাল উন্মোচন করব এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, বিবিসি বাংলা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নিয়েছে। এই প্রথম তাদের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো উপদেষ্টা এত ডিটেল কথা বললেন গণমাধ্যমের। অবশ্য আসিফ নজরুলের সাহস আছে, সেটাও বলতে হবে যে এরকম একটা অবস্থায় যখন তাদের সরকারের ব্যাপক সমালোচনা, এমনকি শেখ হাসিনার সরকারের আর কি সমালোচনা হয়েছিল, 18 মাসে যত সমালোচনা তারা কামিয়েছেন, 18 মাসে যত দুর্নাম প্রফেসর ইউনূস কামিয়েছেন, সেগুলো নিয়ে যখন দেশ টালমাটাল অবস্থা, এরকম অবস্থায় বিবিসির মুখোমুখি হওয়াটাও একটা সাহসের ব্যাপার। সেই সাহসের জন্য তাকে আমরা এক ধরনের ধন্যবাদ দিতেই পারি। কি কথা হলো বিবিসির সঙ্গে আসিফ নজরুলের, চলুন বিচ্ছিন্নভাবে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি যেগুলো উঠে আসলো। বিবিসি বাংলার সাক্ষাৎকারে তিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে কিচেন ক্যাবিনেটের কথা বলেছিলেন, অর্থাৎ প্রফেসর ইউনূস একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন, যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হতো এবং সেই সিদ্ধান্তগুলো শুধুমাত্র বড় ক্যাবিনেটে জানানো হতো। বড় ক্যাবিনেটে বড় কোনো বিষয়ে আলোচনা হতো না। ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই বিস্ফোরক মন্তব্যের ব্যাপারে তিনি না বলেননি। তিনি বলেছেন, মানে বলার চেষ্টা করেছেন যে কাদির কল্লোলকে পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি বলেন তো যে কোন সরকারের, পৃথিবীর কোন সরকারের কিচেন ক্যাবিনেট থাকে না, এবং অন্তর্বর্তী সরকারেরও ছিল, সেটা স্বীকার করেছেন। এবং তিনিও যে এই কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন সেটাও এক অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতের আবার সমালোচনা করেছেন, বলেছেন যে তিনি যেভাবে অভিযোগ করেছেন ব্যাপারটা তা নয়। কিচেন ক্যাবিনেটের মানে ছোট ক্যাবিনেটে যে আলোচনাগুলো, অনেক বিষয়ে তাকেও ডাকা হয়েছিল, এরকমভাবে বলার চেষ্টা করেছেন। তার মানে প্রফেসর ইউনূস যে কিচেন ক্যাবিনেটেই সব কিছু সিদ্ধান্ত নিতেন, এটার একটা প্রমাণ আমরা পেলাম আসিফ নজরুলের মুখ থেকে। তার মন্ত্রণালয়ের যে দুর্নীতির প্রসঙ্গ, সেই দুর্নীতির প্রসঙ্গে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে, এই ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু মাত্র এত অল্প সময়ে কি দুর্নীতি মানে বিলুপ্ত করা যায় কিনা, সেই প্রশ্ন, পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। কিন্তু দুর্নীতির ব্যাপার, তার মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন, কিন্তু তিনি নিজে কোনো দুর্নীতি করেননি। চ্যালেঞ্জ ছুড়েছেন দুদকের প্রতি কিংবা যে কোনো বাহিনীর প্রতি যে তার দুর্নীতি খুঁজে বের করতে পারলে তারপরে কথা বলবেন। তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি 1 টাকার দুর্নীতিও করেননি। বলেছেন যে অন্য কেউ করেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি করেছি। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি এটাও বুঝিয়েছেন যে তার সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা এক অর্থে সত্য।
তিনি সব থেকে ভয়াবহ যে ব্যাপারটা যেটা মনে হয়েছে যে তার সরকারের ব্যর্থতার অন্যতম দুইটা ব্যর্থতা, সেটা হচ্ছে যে মব জাস্টিস যাকে বলা হয়েছে, মবের নামে জাস্টিস তৈরি করার যে ব্যাপারটা তৈরি করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। বলেছেন তার সরকারের সব থেকে বড় ব্যর্থতার মধ্যে এটা একটা। 32 নম্বর ভাঙা একটা বড় ব্যর্থতা। তিনি ইনিয়ে বিনিয়ে বলেছেন যে 32 নম্বর ঠেকানোর চেষ্টা করেছে সরকার, কিন্তু হাজার হাজার লোকের কারণে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজ করতে পারেনি। আবার পাল্টা তিনি এটাও বলেছেন যে এর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনার উস্কানি দায়ী। সারা দেশে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে এই কারণের মানে পেছনেও নাকি শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার জন্যই মানুষ রাগে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে দিয়েছে। যে রাগ প্রশমনের চেষ্টা করেনি অন্তর্বর্তী সরকার, চেয়ে চেয়ে দেখেছে, বসে বসে মব তন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। এক অর্থে তিনি পুরোটাই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ বড় ব্যর্থতার মধ্যে তিনি মবের শাসনতন্ত্র কায়েম করা এবং 32 নম্বর ভাঙা এই দুটা স্বীকার করে নিয়েছেন। প্রথম আলো ভাঙার ব্যাপারে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙা পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি পাল্টা বলেছেন যে আমি সারা রাত ধরে প্রথম আলো রক্ষার চেষ্টা করেছি, অন্তত 60-70 বার তাদের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন বাহিনী বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রথম আলোর উপরতলায় যে জেনারেটর তেল সংরক্ষণ ছিল সেটা ঠেকানোর জন্য সব পক্ষের সঙ্গে কথা বলে সেই পর্যন্ত যেন আগুন না যায় সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করেছি, যেটা প্রথম আলো জানে। অর্থাৎ প্রথম আলোর দিকে তিনি, প্রথম আলোর কোর্টে বল ঠেলে দিয়ে তিনি বলেছেন যে এগুলো তিনি করেছেন, এটা প্রথম আলো জানে। কিন্তু মানে প্রথম আলো ডেইলি স্টার যে পুড়িয়ে দেয়া হলো তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গেল না, কেন দেরিতে ফায়ার সার্ভিস গেল, সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। তিনি বলেছেন যে প্রথম আলোর ওই ডিজেল জেনারেটর ওই ফ্লোর যেন না পুড়ে, ওই ফ্লোরে আগুন ধরলে পুরো প্রথম আলোর যে মেন অফিস সেই মেন অফিস পুড়ে ছাই হয়ে যেত, সেটা তিনি ঠেকিয়েছেন সারা রাত ব্যাপী, এরকমভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে 5-10 বছর ক্ষমতায় থাকা, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকা, 50 বছর ক্ষমতায় থাকার যে বক্তব্যগুলো, এগুলো বিভিন্ন দিক থেকে যে উঠেছে সেটা শুনে নাকি প্রফেসর ইউনূস বিরক্ত হতেন। তিনি কখনোই বেশি দিন ক্ষমতায় থাকতে চাননি, এরকম কথা বলার চেষ্টা করা হয়েছে, মানে তিনি চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে বেশি দিন ক্ষমতায় থাকার কথা যারা বলেছে সেই খবরগুলো শুনে স্যার প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন। অথচ আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস নিজেও, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা তো বলেছেনই, প্রফেসর ইউনূস নিজেও বিদেশে গিয়ে এমন কথা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে কেউ কেউ তো বলে 10 বছর 50 বছর আপনি ক্ষমতায় থাকুন, এরকমটা আমরা শুনি। অর্থাৎ মানে প্রফেসর ইউনূস যে অনেক দিন ক্ষমতায় থাকতে চেয়েছেন, এটা যে তার নিজের বাসনা, এটা আসিফ নজরুল অস্বীকার করেছেন এবং অস্বীকার করতে গিয়ে এক ধরনের ধরাও খেয়েছেন। তিনি বলেছেন যে তার সরকারের আমলে কোনো গায়েবী মামলা হয়নি, গায়েবী আসামি হয়েছে। তিনি বলেছেন যে ঘটনাটা ঘটেছে, কিন্তু ঘটনার ক্ষেত্রে হয়তো মামলাটা গায়েবী না, কিন্তু গায়েবী আসামি হয়েছে, বহু মিথ্যা আসামি করা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। আবার তিনি বলছেন যে একটা মামলাও সরকার করেনি, কোনো গায়েবী মামলা কিংবা কোনো মিথ্যা মামলা একটাও সরকার করেনি। কাউকে, সাংবাদিকদের প্রসঙ্গ এসেছে, কাউকে কোনো ধরনের নির্যাতন করা, অপদস্থ করার জন্য সরকার একটি মামলাও করেনি, এরকম দাবি করেছেন। অথচ এই মহাপণ্ডিত তিনি বোধহয় ভুলে গেছেন যে রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করার জন্য, সংবিধান নিয়ে প্রোগ্রাম করার জন্য, সংবিধানের আলোচনা করার জন্য সেখানে মব করিয়েছেন প্রথমে, তারপরে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা, পুলিশবাদী মামলা করা হয়েছে। সারা রাত তাদেরকে আটকে রেখে পরের দিন সকালে কোর্টের মাধ্যমে এই আসিফ নজরুল তিনি মেটিকুলাস ডিজাইন করে তাদেরকে জেলে পাঠিয়েছেন। এই তথ্য আমরা জানি। আনিস আলমগীরকে মিথ্যা মামলা সাজিয়ে তাকে জিম থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ডিবি হেফাজতে রেখে তাকে মেটিকুলাস ডিজাইনে মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে এবং আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে। অথচ তিনি
অস্বীকার করছেন যে কোনো গায়েবী মামলা নাকি সরকার করেনি। তাহলে মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারা কিংবা লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তারা কারাগারে গেল কার মামলায়? শাহবাগ থানায় পুলিশবাদী হয়ে মামলা যখন করা হয় তখন এই পুলিশটা কার? পুলিশটা তো সরকারের। সরকার বলে দিয়েছে বলেই তো পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাজিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছে। অথচ তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে সংবাদপত্রে যে মব হয়েছে এই প্রশ্নের উত্তরে, গণমাধ্যমে সংবাদপত্রে যে মব হয়েছে এই প্রশ্নের উত্তরে বলেছেন, মবকে আমরা করেছি? সরকার কি কোনো মব করেছে? এই হাস্যকর প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। অথচ হাস্যকর হলেও ব্যাপারটা সত্য। আমরা জানি যে সংবাদপত্রে, বিভিন্ন গণমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় যে মব হয়েছে, সেই মব যারা করেছে প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য ছাত্ররাই এই কাজ করেছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি। এমনকি এই মেটিকুলাস আরাক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, এই ঘটনাও আমরা দেখেছি। অথচ তিনি বলছেন যে সংবাদপত্রে মব তো সরকার করেনি, মব যারা করেছে সেটা তাদের ব্যাপার। এইভাবে তিনি এড়িয়ে যেয়ে নিজেকে হাস্যকর বস্তুতে পরিণত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ক্রিকেট খেলা বিষয়ে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারলো না, বিশ্বকাপকে খেলতে দেয়া হলো না, সেই ব্যাপারে তিনি বলছেন যে সেই সময় কোনো খেলোয়াড়, কোনো কর্মকর্তা কেউ নাকি প্রতিবাদ করেনি বলেই সরকার এটা সিদ্ধান্ত নিতে পেরেছে। তখন যদি তারা জোরালো প্রতিবাদ করত, তারা যদি বলতো যে আমরা খেলতে চাই, তাহলে নাকি সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না। কত বড় কি বলবো, শব্দগুলো ব্যবহার করাও মুশকিল। এই কথা তিনি অকপটে বলছেন যে তখন কেউ প্রতিবাদ করেনি। তিনি আবার এটাও বলছেন যে সরকার কেন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে নাকি মহা বিপদ হতো। নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে সেখানে যদি একটা বাজে অবস্থা তৈরি হয় তাহলে নির্বাচনের কি হতো, সেই হঠকারী কথা তিনি উচ্চারণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে খেলতে যায়নি নির্বাচনে যেন কোনো বাধা তৈরি না হয়, কোনো সংকট তৈরি না হয়, সেই কারণে এমনটা ঘটি বুঝ দেওয়ার একটা চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ওই না খেলার যে সিদ্ধান্ত, সেই না খেলার সিদ্ধান্ত নেওয়ার পোস্টে তাকে নাকি 3 লাখ লোক লাইক করেছে, 3 লাখ লোকের সাপোর্ট পেয়েছে। তিনি আগে জানতেন না যে এত মানুষ তাকে সাপোর্ট করে, এত মানুষ তাকে পছন্দ করে। এইভাবে তিনি ক্রেডিট নেওয়ারও চেষ্টা করেছেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণ সাধুবাদ জানিয়েছে, সাদরে গ্রহণ করেছে। অথচ আমরা জানি যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্বে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা এই প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য গোষ্ঠী, সেই গোষ্ঠীটার মেটিকুলাস সব কাজ কারবারেই এই ঘটনাটা হয়েছে এবং সেই গোষ্ঠীকে কি বলবো যে খুশি করার জন্যই তিনি এই কাজটা করেছেন, যেটা তিনি গোটা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন তার গ্রহণযোগ্যতা কমেছে, তিনি স্বীকার করে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা কমেছে। সরকারের সমালোচনা, যে কথা বলছিলাম যে সমালোচনা এখন থেকে তিনি কম করবেন, তিনি বলছেন যে আমি যখন আওয়ামী লীগের সময়ে যখন সাধারণ মানুষ ছিলাম তখন প্রতিদিন সমালোচনা করতাম, এত করতাম যে সরকারে আসার পরে বুঝলাম যে আমাদের যারা সমালোচনা করে তারাও এই যে এত সমালোচনা করে, তখন আমি বুঝলাম যে সমালোচনা করাটা খুব সহজ। এই কারণে আগামীতে আমি কোনো সরকারের সমালোচনা খুবই কম করব, কারণ আমি বুঝে গেছি যে সমালোচনা করাটা খুব সহজ, কাজ করাটা অনেক কঠিন। অর্থাৎ তিনি সরকারের দায়িত্ব নিয়ে ওই যে বলেছিলেন না যে হায় আল্লাহ, কোনোদিন যদি সরকারের দায়িত্ব পাই তাহলে জীবন বাজি রেখে কাজ করব, জনগণের মন জয় করার চেষ্টা করব। জনগণের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা, এই বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকেও উদ্ধৃত করেছেন কাদির কল্লোল। তখন তিনি বলেছেন যে আমি আর সমালোচনা করব না। অর্থাৎ তিনি এক ধরনের ভয়ই পেয়ে গেছেন, তিনি সমালোচনা করবেন না। এখন আসবো যে তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবে যে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছিলেন এবং তিনি বলছেন যে জনগণ তাকে সাপোর্ট করেছিল এবং তিনি বলছেন যে বোর্ড থেকে কোনো প্রতিবাদ হয়নি এবং বোর্ড থেকে খেলোয়াড়রা কোনো প্রতিবাদ করেনি, তারা মেনে নিয়েছে, এই কারণেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। ক্রিকেটের যে সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ যেটা তার সমালোচনা করেছেন, সেটাকে তিনি বলছেন তখন তো বলেনি, এখন বললে তো
হবে না, এরকম বক্তব্য দিয়েছেন। আদতে তিনি ফেসবুকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি প্রমাণ করে না যে সরকার নগ্নভাবে ক্রিকেটের উপরে হস্তক্ষেপ করেছিল? চলুন একটু তার ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকের অন্তত 4টা পোস্ট আপনাদেরকে দেখাবো, যে পোস্টগুলো প্রমাণ করে যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মিথ্যা। একটা পোস্ট 11ই ফেব্রুয়ারি, যে পোস্টে তিনি লিখেছেন যে গতকাল একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আমার বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। ওই প্রসঙ্গটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন বিশ্বকাপ না খেলার জন্য আপনি কি কি বলবো যে এখন কি মনে করছেন যে মানে এক ধরনের আক্ষেপ আছে কিনা, আপনার মধ্যে কোনো আক্ষেপ রয়েছে কিনা? তিনি বলেছেন আক্ষেপ থাকার প্রশ্নই আসে না। সেই পোস্টে আমরা দেখেছি যে 5,500 লাইক পড়েছে, এবং 5,500 যে লাইক পড়েছে সেই 5,500 লাইকের মধ্যে 2,500 হচ্ছে হা হা রিয়াক্ট। 2,500 মানুষ হা হা হো হো করে হেসেছে। তিনি অথচ এই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করছেন যে তার যে সিদ্ধান্ত, তার সরকারের সিদ্ধান্ত, সেগুলো নাকি জনগণ সাধুবাদ জানিয়েছে। এরপরে আরেকটি পোস্ট দেখুন, তার আগে 5 ফেব্রুয়ারি দেয়া পোস্ট, সেখানে তিনি লিখছেন যে ধন্যবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হটকারী পোস্ট তিনি দিয়েছিলেন পাকিস্তানের চামচামি করে। সেই পোস্টে মেটিকুলাস ডিজাইনে তার ওই সাম্প্রদায়িক সঙ্গীরা সবাই হুমড়ি খেয়ে লাইক দিয়েছিল। 1,40,000 লাইক পড়েছিল, যেখানে আমরা দেখছি সেখানেও 14,000 মানুষ হা রিয়াক্ট দিয়েছিল। সেই পোস্টটা তিনি করেছিলেন 2025 সালের 5 ফেব্রুয়ারি। এই 25 না, 2026 সালের 5 ফেব্রুয়ারি। এরপর আরেকটি পোস্ট আপনারা দেখুন, সেখানে মানে আরেকটা প্রসঙ্গে একটু যাই, আবার ক্রিকেটে ফিরবো। আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে তিনি যে আইন মন্ত্রণালয়ে এই বিভিন্ন মামলায় বিভিন্ন জনকে জামিন বাদ দিয়েছেন, জামিন দিতে দেননি, আদালতকে প্রভাবিত করেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে 72% আসামি জামিন পেয়েছে। এই ঘটনা ঘটেছে, আমি যদি জামিনই ঠেকাতাম তাহলে 72% আসামি জামিন পেত না। আবার পরক্ষণে তিনি স্বীকার করেছেন, যদি পাল্টা প্রশ্ন ছিল এরকম 72% যদি জামিন পেয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগের লোকজন সবার বাইরে থাকার কথা, সেই দৃশ্য তো আমরা দেখছি না, কেউ তো বাইরে নেই। তখন তিনি বলেছেন জামিন পেয়েছে একটা মামলায়, তাকে আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেই ব্যাপারটা তো আইন মন্ত্রণালয়ের ব্যাপার না, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। কত বড় ভণ্ড প্রতারক হলে এই কথাটা তিনি বলেন যে 72% জামিন হয়েছে, এটা তার ক্রেডিট, তিনি ক্রেডিটটা নেবেন, কিন্তু পরবর্তীতে আবার তাকে শোন অ্যারেস্ট, একের পর এক শোন অ্যারেস্ট দিয়ে কারাগারে রাখার যে ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ আদালত যদি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন জামিন দেওয়ার, সেটা আটকে দেওয়ার সব ব্যবস্থা তিনি করেছেন। এবং জামিন নিয়ে কি খেলা খেলেছেন একটা পোস্টে আপনাদেরকে দেখাই। সেই পোস্টটা ছিল জানুয়ারির 5 তারিখে। জুলাই যোদ্ধা সুরভি, যাকে রিমান্ডে নেওয়া হয়েছে চাঁদাবাজির অভিযোগে, বেশ প্রায় কোটিখানেক টাকা চাঁদাবাজির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে আদালত যখন দুপুরবেলা রিমান্ড দিল, এবং রিমান্ড দেওয়ার পরে তিনি ফেসবুকে পোস্ট করলেন কি, সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এবং এই পোস্টে ঘোষণার পরে আমরা দেখলাম যে দুপুরবেলায় যে রিমান্ড দেওয়া হলো, বিকেলবেলায় আদালতে তাকে জামিন দেওয়া হলো এবং সন্ধ্যাবেলায় তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। তার মানে তার মন্ত্রণালয় দিয়ে তার সরকার আদালতের উপরে যে প্রভাব বিস্তার করেছে সেটা এই ঘটনাতেই প্রমাণ হয়। আবার চলে যায় ক্রিকেটের প্রসঙ্গে, যে প্রসঙ্গটা তিনি দাবি করেছেন যে 3 লাখ লোক তাকে সাপোর্ট করেছে, সেটাও মিথ্যা তথ্য। এখন পর্যন্ত, অর্থাৎ গত রাতে নেয়া স্ক্রিনশট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জানুয়ারির 3 তারিখে তিনি পোস্ট করেছিলেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর, পোস্টটা দেখে নিন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে তিনি তুলোধনা করছেন, এবং তার জন্য তিনি ক্রিকেট বোর্ডকে বলছেন যে বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে না যায়, তার জন্য আইসিসিকে চিঠি দাও, বিকল্প ভেন্যু হলে আমরা খেলতে যাব এটা বলো।
এবং তিনি বলছেন যে ওই আইপিএল সম্প্রচারে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়, তিনি তথ্য মন্ত্রণালয়কে সেই অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি তথ্য মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে আইপিএল প্রচার নিষিদ্ধ করা হলো বাংলাদেশে, যার পরিণতি আমরা পরবর্তীতে দেখেছি যে বাংলাদেশের মিডিয়া বিএনপি সরকার আসার পরে আইপিএল সম্প্রচার করতে চাইলেও ভারতীয় কর্তৃপক্ষ আইপিএল এর সম্প্রচারের যে মানে চুক্তি বাংলাদেশের সঙ্গে সেটা ক্যান্সেল করে দিয়েছে, বাংলাদেশকে সম্প্রচার সত্ত্ব তারা দেয়নি। ওই পোস্টে তিনি যে পোস্টে দাবি করছিলেন যে ভারতে না খেলার জন্য জনগণ তাকে বাহবা দিয়েছে, সেই সময় আজকে থেকে প্রায় আজকে থেকে প্রায় 4 মাস আগে যে পোস্ট দিয়েছিলেন তিনি, সেই 4 মাস আগে 4 মাস পরে আমরা দেখছি যে তার লাইকের সংখ্যা 2,53,000, যেটা তিনি দাবি করছেন যে ওই সময় নাকি তাকে 3 লাখ লোক সাপোর্ট করেছিল, যে দাবিটা মিথ্যা দাবি। এবং 2,53,000 আজকে 4 মাস পরেও যখন লাইক দেখছি ওই পোস্টের, সেখানেও আমরা দেখছি 12,000-এর বেশি লোক হাহা রিয়াক্ট দিয়েছে এবং কমেন্টে যাচ্ছে তাই গালাগালি, যেগুলো আমরা উল্লেখ করতে চাই না। এই যে ব্যাপারগুলো আমরা দেখছি আসিফ নজরুলের, এই ব্যাপারগুলো প্রমাণ করে যে তার সরকার, তার প্রফেসর ইউনূস, তার স্যার মেটিকুলাস ডিজাইনে যা যা করেছে সেটা গণতন্ত্রে কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং গণতন্ত্র বিরোধী কাজ করেছেন। আরও অনেক কথা বলেছেন, প্রফেসর ইউনূসকে সেনাবাহিনী প্রধান মেনে নিতে চাননি, এই ধরনের কথা এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছিলেন সেই সুরে তিনি সুর মিলিয়েছেন, সেনাপ্রধান প্রফেসর ইউনূসকে মেনে নিতে চাননি, এই কথা তিনি বলার চেষ্টা করেছেন, পরবর্তীতে তিনি বুঝিয়েছেন, বোঝানোর পরে তারা রাজি হয়েছেন, এই ধরনের ক্রেডিটও তিনি নিতে চেয়েছেন। সব মিলিয়ে দর্শক, যে ব্যাপারগুলো, যে আলোচনাগুলো করলাম, যেখানে তিনি বলছেন যে মব এবং বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙা অন্যতম বড় 2টা ব্যর্থতা সহ আর যে ব্যাপারগুলো তিনি স্বীকার করলেন কিংবা অস্বীকার করে পাশ কাটিয়ে যেতে চেয়ে যেগুলোতে ধরা পড়লেন, সেই ব্যাপারগুলোতে আপনার মতামত কি? আপনি কি ভাবছেন? আসিফ নজরুল 1.5 বছরের শাসন আমল পার হয়ে এখন এসে তার যে বোধোদয় হচ্ছে যে তিনি আওয়ামী লীগের সমালোচনা, ধুমসে সমালোচনা করেছেন, কিন্তু তার সরকারের আমলে সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছেন। এই যে মেটিকুলাস ডিজাইন, এখন তিনি বলছেন যে বর্তমান সরকারের সমালোচনা তিনি কম করবেন। তিনি কি একটু ভয় পেয়ে গেলেন? তিনি কি মনে করছেন যে প্রফেসর ইউনূস যে ধারায় সাংবাদিকদের জেলে পাঠিয়েছিল সেই ধারায় বিএনপি যদি তাকে জেলে পাঠায়, সমালোচনা করা শুরু করলে, তাহলে ব্যাপারটা তার জন্য অনেক বেশি দুর্ভাগ্যজনক হবে? আসসালামু আলাইকুম। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা তামসা শুরু করেছে, সোজা বাংলায় যদি বলেন তামসা শুরু করেছে। এক, নূরজাহান বেগম কয়েকদিন আগে বলেছে না, খুব মিষ্টি করে বললো যে আরে মার্কিন যে চুক্তি হয়েছে আমি চুক্তির বিরোধিতাকারী ছিলাম, আমার কথা শুনে নেই, ইউনূস সাহেব শুনে নেই। মানে 2 দিন আগে আর পরে 111 গভর্নমেন্ট যেরকম ঠেলায় পড়েছে না, 111 গভর্নমেন্টেরকে যেরকম ধরা হচ্ছে, বিএনপি হয়তো নমনীয়তার সাথে ধরেছে। একটা কথা বলতো না সেনগুপ্ত, যে বাঘে ধরলেও ছেড়ে দেয়, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। 111 গভর্নমেন্টে শেখ হাসিনা যদি বাইচা থাকে, তো 111 গভর্নমেন্টে সে মাফ করছিল, আর ইউনূস গভর্নমেন্টে সে যে কোন হাল করবে এইটা মনে হয় আমাদের বোঝার জন্য আরো বড় গবেষক হতে হবে। শেখ হাসিনা সম্পর্কে বাঙালির একটা ধারণা হয়ে গেছে, সে যে কি পারে আর কি না পারে সেটা নিয়ে আসলে সন্দেহের কোনো জায়গা নেই। এই নূরজাহান বেগম বলছি, ফরিদা ইয়াসমিন, ওই যে ফরহাদ মাজারের স্ত্রী, তিনি নিয়ে বলেছেন যে মার্কিন চুক্তির সাথে, মানে এই যে দেশটাকে গোলাম বানাইছে এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে বাদ দেবো না, উনি যেসব কথাবার্তা বলছেন এখন, ওই যে স্নাইপার রাইফেলের কথা বলছেন, 7.62 রাইফেলের কথা বলছেন, তারপর ইউনূস গভর্নমেন্ট একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে তাকে ডাকা হতো না, এগুলোর মধ্যে আমার কাছে উনি পুরোপুরি সব দায় এড়িয়ে যেতে পারেন আমি মনে করি না। ওনার দায় তারপরেও মোটা দাগে তার দায় আছে, তিনিও নানান রকম কথা বলছেন। এখন এই বাংলাদেশের আইন অঙ্গনকে ছারখার করে দেওয়া, এই বাংলাদেশের বহু নিরীহ মানুষের জীবন ধ্বংস করে দেওয়া, এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগ রাজনীতি করার গন্ধের কারণে বহু মানুষের জীবন কেড়ে নেওয়া, জেলে জীবন বিচ্ছিন্ন করা, পরিবার ধ্বংস করার নায়ক এবং আইন আদালত কে বাংলাদেশে যতটুকু এসে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে, এটাতে আবার 50 বছর পিছিয়ে দেওয়ার নায়ক
আসিফ নজরুল সেই তামসায় নতুন করে যোগ দিয়েছেন। ভাবখানা দেখেন আসিফ নজরুলের। হ্যাঁ, মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি বলছি, আমি তাকে বলছি দু চার কথা। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কখনো ডাকা হয়নি। তিনি বলেন, কারণ সেটা আমার দায়িত্বের বিষয় ছিল না। ইকোনমিক, ব্যাংকিং এবং এনবিআর ইস্যুতে যে আলোচনা হয়েছে তাতেও আমাকে ডাকা হয়নি। এসব বিষয়ে ডক্টর ইউনূস মূলত কিছু উপদেষ্টাদের নিয়ে বসতেন। তিনি আরো বলেন, লিগ্যাল বা আইন বিষয় ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল বা সংস্কার বিষয় ইস্যুতে আমাকে ডাকা হতো। প্রয়োজন অনুযায়ী স্যার যাকে প্রয়োজন মনে করতেন তাকে ডেকে আলোচনা করতেন। তিনি সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের পুরো সময় সরকারের ভিতরে আরেকটি কিচেন ক্যাবিনেট ছিল, যেটা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে তাকে ডাকা হয়নি। স্যার, আপনাকে ডাকে নাই, আপনি জানতেন না? আপনি তো শুধু আইন অঙ্গনের উপদেষ্টা ছিলেন না, আপনি তো সবকিছুতে নাক গলিয়েছেন। আপনি আইন অঙ্গনের থেকে আইন শৃঙ্খলার নাক গলাননি, আপনি গোপালগঞ্জে মাতব্বরি করেন নাই, আপনি হেফাজত ইস্যুতে কথা বলেন নাই, আপনি বাংলাদেশের মব ইস্যুতে উস্কানির সঙ্গে আপনি ছিলেন না, আপনি এই দেশের পলিটিক্যাল ক্যারিকেচার কিরকম হবে সেগুলোর সঙ্গে ইনভলভ ছিলেন না, আপনি আওয়ামী লীগ ইস্যুতে ইনভলভ ছিলেন না। আরো এর বাইরে আরো শত শত ঘটনা আছে যেগুলো ইভেন বিচারকরা জামিন দিবেন না, এটাও তো আইন মন্ত্রণালয়ের কাজ না। আপনি জামিনে নাক বলিয়েছেন না সরাসরি। ইউনূস সাহেব আপনাকে ডাকে নাই, তাই বলে কি দায়ে দিয়ে যেতে পারে ডক্টর আসিফ নজরুল যে আজকে বাংলাদেশকে গোলামীর চুক্তিতে বন্দী করা হলো আর তিনি শুধু ওনার আইন নিয়ে ব্যস্ত ছিলেন? এতই সাধু? নাকি এখন এসে সাধু সাজার ভান করছেন অন্য কোনো কিছুর ভয়ে বা আশঙ্কায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।